দুটো রাজ্যে মজা দেখছে এবং খেলা দেখাচ্ছে বিজেপি, এবং চাপে রয়েছে বিরোধীরা। বিরোধী বলতে কাদের বোঝাচ্ছি? বিরোধী বলতে বোঝাচ্ছে আম আদমি পার্টি এবং কংগ্রেসকে। এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় চাপে আছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয় পরে আসছি। তার আগে দক্ষিণের একটি রাজ্য এবং পশ্চিমের একটি রাজ্য নিয়ে আজকে আলোচনা করব। সবার প্রথমে আসি কর্ণাটক। ভাবতেই পারেন কর্ণাটক নিয়ে আবার বসলাম কেন? কারণ কর্ণাটকে একটা নতুন খেলা হয়ে গেছে। বিশেষ করে এই মহাশিবরাত্রির পরে কর্ণাটকে কংগ্রেস ভয়ঙ্কর চাপ। কর্ণাটকে বিজেপি ক্ষমতায় আসতে পারে, ক্ষমতায় আসার মতন জায়গায় আছে, সরকারও গড়েছিল। সেই সরকার ভেঙে দেওয়া হয় অনাস্থা প্রস্তাব এনে। তারপরে বিষয়গুলো আপনারা জানেন, এবং যারা জানেন না একটু গুগল করে নিতে পারেন। কিন্তু কর্ণাটকে বর্তমানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী বনাম উপমুখ্যমন্ত্রীর দ্বন্দ্ব চরমে। কেন সেই দ্বন্দ্ব, সেটাও নিয়েও আলোচনা করবো আজ। কর্ণাটকে কি পরিস্থিতি তৈরি হয়েছে? কর্ণাটকে মহাশিবরাত্রির দিন ঈশা ফাউন্ডেশনের শিবরাত্রি অনুষ্ঠানে সেখানকার উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার তিনি উপস্থিত হয়েছিলেন, এবং সেই মঞ্চ কে ছিলেন? সেই মঞ্চে ছিলেন অমিত শাহ, যাকে ভাঙা গড়ার কারিগর বলা হয়, গোড়া বেচার কারিগর বলা হয় কংগ্রেসের তরফ থেকে। কোথায় ছিলেন? ঈশা ফাউন্ডেশনের অনুষ্ঠানে। নেট ঘিরে আপনারা দেখে নিতে পারেন, ছবিটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। সদ্গুরুর অনুষ্ঠানে থাকার কি রাজনৈতিক তাৎপর্য? সদ্গুরু সবাইকে ডাকেন, ধর্মীয় নেতারা সবাইকে ডাকেন, কিন্তু সবাই যান না। আর যারা যান তারা স্পষ্ট করে ইঙ্গিত দেন। ইঙ্গিতটা কি? কংগ্রেসের তরফ থেকে স্পষ্টভাবে বলা হয়েছিল যে কুম্ভে যারা যাবে তাদেরকে পার্টি ভালো চোখে দেখবে না। এর জন্য দেখবেন যে কংগ্রেসের কোনো নেতাদের আমরা কুম্ভে দেখতে পাইনি, কিন্তু এই ডিকে শিবকুমার সপরিবারে কুম্ভে উপস্থিত হয়েছিলেন। বার্তাটা স্পষ্ট, বুঝতে পারছেন তো? একদম স্পষ্ট যে সিদ্ধারামাইয়া সরকারের উপর তার আস্থা নেই, এবং তার সঙ্গে কংগ্রেসের একটা বড় অংশের বিধায়কদের সমর্থন রয়েছে ডিকে শিবকুমারের উপরে, এবং সিদ্ধারামাইয়ার উপরে তারা ক্ষুব্ধ। কেন ক্ষুব্ধ? সিদ্ধারামাইয়া নিজে দুর্নীতির জালে জড়িয়ে পড়েছেন। কংগ্রেসের বিভিন্ন নেতারা যেমন জড়িয়ে পড়েন, তেমন ডিকে শিবকুমার কংগ্রেসের একটা বড় মাপের নেতা, সিদ্ধারামাইয়াও বড় মাপের নেতা। সিদ্ধারামাইয়ার অনেক কাজকর্মে ক্ষুব্ধ এই ডিকে শিবকুমার, এবং ডিকে শিবকুমার ভেবেছিলেন তিনি যেহেতু গান্ধী পরিবারের কাছের, বিশেষ করে প্রিয়াঙ্কা গান্ধীর, তার টিকিটটা পরিষ্কার হয়ে যাবে মুখ্যমন্ত্রী হিসেবে, আজ বা কাল তাকে মুখ্যমন্ত্রী করা হবে। কিন্তু করা হয়নি। একজন সিনিয়র লিডারশিপ হিসেবে সিদ্ধারামাইয়াকে মুখ্যমন্ত্রী করে দেওয়া হয়, যার জন্য দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ রয়েছেন ডিকে শিবকুমার। আর কংগ্রেসে এই ঘরানার রাজনীতি তো হয়। কংগ্রেসের যেটা সব থেকে বড় সমস্যা হচ্ছে কংগ্রেসের মধ্যে এই গোষ্ঠীদ্বন্দ্ব। আর যেটা দেখা যাচ্ছে এখন কর্ণাটকে, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ডিকে শিবকুমার যেমন কুম্ভে গেছেন, শিবরাত্রিতেও উপস্থিত হয়েছেন এবং বার্তাটা স্পষ্ট দিয়েছেন। এবং রাজনৈতিক সূত্রে খবর, দিল্লির ঘনিষ্ঠ মহলরা বলছেন যে ডিকে শিবকুমারকে অফার দেওয়া হয়েছে, একটা নির্দিষ্ট অফার দেওয়া হয়েছে যে একটা সংখ্যা নিয়ে যদি সরকার ভাঙতে পারেন তাহলে তার মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা খুব উজ্জ্বল। একদম একনাথ শিন্ডে মডেল। এবার স্বাভাবিকভাবে এই ডিকে শিবকুমার এখন চেষ্টা চরিত্র চালাচ্ছেন, কিন্তু কতটা সফল হবেন না সেটা সময় বলে দেবে। কিন্তু এটা তো ঠিক, সিদ্ধারামাইয়া সরকার যেভাবে এর পূর্ববর্তী বিজেপি সরকারকে কমিশনের সরকার বলেছিল, দুর্নীতির সরকার বলেছিল, কিন্তু সেটা প্রমাণিত করতে পারেনি। উল্টে তার নিজের সরকার দুর্নীতির জালে জড়িয়ে গেছে। একের পর এক ঘোটালা, একের পর স্ক্যাম। এ তো গেল কর্ণাটকের কথা। কর্ণাটকে কি হবে সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু কর্ণাটকে বিজেপি খুব স্ট্রং হোল্ড জায়গায় আছে এবং সরকার গড়েছে। আগামী দিনে ভোট হলে আবার সরকার গড়ার জায়গায় আছে, যদি ঠিকঠাকভাবে তারা এফোর্ট দিতে পারে। তেলেঙ্গানাতেও তাদের ক্ষমতা যথেষ্ট। তামিলনাড়ুর বাইরে তামিলনাড়ু আর কেরলের বাইরে তারা খুব কমফোর্টেবল জায়গায় আছে, এবং তামিলনাড়ুতেও 12-14% জায়গায় তারা আছে, এবং 12-14% থেকে 10% যদি তারা বাড়াতে পারে, যদিও তামিলনাড়ুতে এই 10% বাড়ানো অনেক বড় ব্যাপার। সেখানে থালাপতি বিজয়কে কাছাকাছি নিতে হবে, কিন্তু থালাপতি বিজয়ও একটু অন্য ঘরানার রাজনীতি করেন। অন্য ঘরানার রাজনীতি বলতে আমি বোঝাচ্ছি যে একেবারে তিনিও হচ্ছেন দ্রাবিড়িয়ান পলিটিক্স করেন, তামিল কালচার, তামিল এই বিষয়ে নর্থ সাউথ ডিভাইড, এই সমস্ত বিষয়গুলো আছে। তো দেখা যাক সেখানে কি হয়। এবার আসি আরেকটা রাজ্যে। কর্ণাটকের কথা তো হলো, যেখানে কংগ্রেস খুবই চাপে আছে। আরেকটা জায়গায় বিজেপি টার্গেট করেছে। কোন সেই জায়গা? সেই জায়গাটা হচ্ছে একেবারে পাঞ্জাবের ভগবন্ত মান। কেন ভগবন্ত মান তো বেশ ভালো আছেন বলবেন কেন? আরে ভালো ছিলেনটা কোথায়? কেজরিওয়াল তাকে কাজ করতে দিচ্ছে কোথায়? দুদিন অন্তর অন্তর দিল্লিতে ডেকে পাঠায়, কেজরিওয়ালের মতন করে সরকার চালাতে হয়। আর সবথেকে বড় সমস্যা হচ্ছে
কেজরিওয়ালের এখন বলার কোনো জায়গা নেই যেখান থেকে তিনি বক্তব্য রাখবেন। তিনি বিরোধী দলনেতা নন, হেরে গেছেন, সেখানে আতিশি হচ্ছেন মুখ। কেজরিওয়াল পার্টির সুপ্রিমো, কিন্তু তার বলার কোনো স্কোপ নেই। আর রাজনীতিতে বলার স্কোপই যদি শেষ হয়ে যায় তাহলে রাজনৈতিক কেরিয়ারও শেষ হয়ে যাবে। আগামীকাল যে কেউ তাকে চ্যালেঞ্জ করে দিতে পারে যে ভাই আপনি তো গণতান্ত্রিক যে রাজনীতি, ডেমোক্রেটিক পলিটিক্সে তো আপনি তো কোথাও নেই, তাহলে আপনি হবেন কেন? ওই সোনিয়া গান্ধীর মতন অ্যাবসলিউট হয়ে যেতে হবে। রাহুল গান্ধী তো তাও অন্তত সংসদে আছেন, তাহলে তাকে আগামী লোকসভা ভোটে আবার জিতে আসতে হবে। লোকসভা ভোট হতে অনেক দেরি, ততদিন তিনি কী করবেন? ততদিন খেলা শেষ হয়ে যেতে পারে। আর বিধানসভা ভোট তো এই হলো 5 বছর অপেক্ষা করতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে কেজরিওয়াল কি করেছেন? কেজরিওয়াল ভগবন্ত মানের মাথার উপর একজনকে বসিয়ে দিয়েছেন। যেভাবে ইংরেজ আমলে একজন রেসিডেন্ট নিযুক্ত করা হতো নবাব রাজাদের মাথার উপরে, সেইভাবে একজনকে অ্যাপয়েন্ট করে দেওয়া হয়েছে এবং বকলমে তিনি হচ্ছেন কিং মেকার, সরকারের পলিসি নির্ধারণ করেন। এবং কথায় কথায় কেজরিওয়াল ভগবন্ত মানের উপরে নজরদারি চালান। সেটা নিয়ে ভগবন্ত মান অনেকদিন ধরে ক্ষুব্ধ রয়েছেন। এবার ভগবন্ত মান যেহেতু ক্ষুব্ধ রয়েছেন, তাই তিনি যে কোনো সময় বিদ্রোহ করে দিতে পারেন। কিন্তু সমস্যা হচ্ছে, একথা সত্য যে ভগবন্ত মানের সঙ্গে বিধায়কদের সংখ্যা কম। তিনি এত বিধায়ক ভাঙার জায়গায় আজ অবধি নেই, এখন অবধি নেই যে তিনি আলাদা তার প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন অ্যাপার্ট ফ্রম আম আদমি পার্টির পলিটিক্স। তা আম আদমি পার্টি থেকে সরে গেলে তার তো একটা স্কোপ দরকার। বাকি বিধায়করা কি করবেন? বাকি বিধায়করাও, রাজনীতি হচ্ছে একেবারে প্রফিট অ্যান্ড লসের বিজনেস, আপনারা সকলেই জানেন। সে জায়গায় দাঁড়িয়ে পাঞ্জাবের পলিটিক্স অনেকটাই এই প্রফিট অ্যান্ড লস পলিসিতেই চলে, যার জন্যই আজকে আম আদমি পার্টি হঠাৎ করে এত সাকসেসের জায়গায় এলো। সেখানে আকালি শিরোমণি দলের অবস্থা খারাপ, বিজেপির তুলনায় কংগ্রেসের অবস্থা অনেকটাই ভালো, এ কথাও সত্য। কিন্তু কংগ্রেসের কাছে যাওয়ার মতো কিছু নেই, বিজেপির কাছে অনেক কিছু আছে। সেখানে একটা নতুন রাজনৈতিক দলের সঙ্গে বিজেপির জোটের সম্ভাবনাও প্রবল। যদি আগামীকাল দেখা যায় যে আম আদমি পার্টির পলিটিক্স শেষ হয়ে যাচ্ছে, যেটা সম্ভাবনা সবথেকে বেশি প্রবল, কারণ সারা ভারতবর্ষে পারসেপশনের হিসেবে আম আদমি পার্টি ধীরে ধীরে গ্রাফ একেবারে তলানির দিকে। সে জায়গায় দাঁড়িয়ে নতুন রাজনৈতিক দলের সম্ভাবনা প্রবল এবং বিজেপির সঙ্গে জোট হওয়ারও সম্ভাবনা প্রবল। আম আদমি পার্টির যদি ভবিষ্যৎ ভালো নেই এটা বুঝতে পারেন তার দলের বিধায়করা, স্বাভাবিকভাবেই তারা একটা নতুন দল তৈরি করতেই পারেন এবং আকালি শিরোমণি দলে ফিরে যাওয়ার সম্ভাবনা করেন, কারণ আকালি দলের এখন অবস্থা ভালো নয়। তাহলে কি তারা কংগ্রেসের দিকে যাবেন? ইডিওলজিক্যালি কংগ্রেসের সাথে তাদের বর্তমানে ম্যাচ করছে না, কংগ্রেসের সঙ্গে তাদের বিরোধিতা আছে এবং কংগ্রেসের সঙ্গে গিয়েও খুব একটা লাভ হবে না, কারণ প্রফিট অ্যান্ড লসের হিসেবে কংগ্রেসের দূর দূর অবধি ক্ষমতায় আসার কোনো হিসেব নিকেশ দেখা যাচ্ছে না। আর যেভাবে এই সেন্ট্রাল পলিটিক্সে ওই 242 হওয়ার পর বিজেপি আবার যেভাবে রিটার্ন ব্যাক করেছে, সেখানে কংগ্রেসের ভবিষ্যৎ তো একেবারেই ভালো দেখা যাচ্ছে না। যতই চিৎকার করুক, কাজের জায়গায় তারা লবণাঙ্কা। সে জায়গায় দাঁড়িয়ে বিজেপির সঙ্গে জোট হওয়ার সম্ভাবনা প্রবল, বিশেষ করে ভগবন্ত মানের সরে এসে নতুন প্ল্যাটফর্ম তৈরি হোক বা আম আদমি পার্টি ভেঙে সরাসরি বিজেপিতে যোগ দেওয়া হোক। তো এই দুই রাজ্যে এই হচ্ছে পরিস্থিতি। আর এই দুই রাজ্যে বিজেপি যদি কামব্যাক করে তাহলে 242-এর আসন সংখ্যা তাদের আরও বাড়বে, কারণ আম আদমি পার্টির হাতেও ক্ষমতা রয়েছে, তাদের সেখান থেকে সাংসদ রয়েছে এবং তেলেঙ্গানা থেকেও সাংসদ রয়েছে, তারাও সেখান থেকে ভাঙা গড়ার খেলা হতেই পারে। এবং এ বিষয়ে আপনাদের কি মতামত একটু কমেন্ট করে জানান। বিজেপির জন্য আরও আছে দিন আসছে, অপেক্ষা করছে, সেটা তো আপনারা জানেনই, কারণ ডিলিমিটেশন হচ্ছে এবং ডিলিমিটেশনের পরে ভয়ঙ্কর একটা খেলা হবে এবং আসন সংখ্যা বেড়ে যাবে। সংসদের 846, 846, 846, 846 হয়ে যাওয়ার পর সুবিধা হবে বিজেপির। এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান এবং ডিলিমিটেশনের বিষয়ে আরেকটা ভিডিও এই চ্যানেলে আমরা আনতে চলেছি। দেখা হবে পরবর্তী পর্বে আগামীকাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।